গোপালনগর নামের এক গ্রামে বিমল তার স্ত্রী শিখার সাথে সুখে শান্তিতে বাস করত। বিমল তার জমিতে চাষের কাজ করে সংসার চালাতো। বুঝলে শিখা, আজ ধান বোনার জন্য জমিটা একটু কোপাতে হবে। আমি যাই, বেলা হলে তুমি আমার খাবারটা নিয়ে মাঠে এসো। ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসবো। বিমল তার জমিতে গিয়ে কাজ করতে থাকে। ঠিক তখনই তার জমির পাশ দিয়ে সেই গ্রামের জমিদার মাধব চাটুর্যে ও নায়েব হারান সামন্ত হেঁটে যেতে থাকে। বিমলকে দেখে হারান জমিদার মশাইকে বলে, জমিদার বাবু, ওই যে ও হলো বিমল। এই গ্রামের সব থেকে উর্বর জমি ওরই, আর সেই কারণেই ওর জমিতে খুব ভালো ফসল হয়। তাই আমি ভাবছিলাম এইবার যদি ওকে ধানের বায়নাটা দেওয়া হয় তবে কেমন হয়। ঠিক আছে, তাহলে যাও, ওকে গিয়ে 10 কুইন্টাল ধানের কথা বলে দাও। আমি বাড়ির দিকে রওনা দিলাম, তুমি ওকে বলে বাড়িতে এসো। আচ্ছা জমিদার বাবু। এরপর জমিদার বাবু ওখান থেকে চলে যায় আর হারান বিমলকে ডাক দেয়, ও ভাই বিমল, একবার এদিকে এসো তো। আজ্ঞে নায়েব মশাই, বলুন। শোনো ভাই বিমল, জমিদার বাবু বলছিলেন যে উনি তোমার কাছ থেকে 10 কুইন্টাল ধান নেবেন, আর সেই ধানের দাম তুমি বাজার থেকে একটু বেশি পাবে। তা বলো, তুমি কি রাজি আছো? নিশ্চয়ই নায়েব মশাই, জমিদার বাবু আমার মতো গরিব চাষির কাছ থেকে ধান কিনবে, এ তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ধান পাকার পর জমিদার বাবুর বাড়িতে খবর পাঠিয়ে দিও। জমিদার বাবু তোমার ধান কাটার জন্য 2জন লোক পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, কাল সকালে একবার জমিদার বাবুর সাথে দেখা করো। উনি তোমার 10 কুইন্টাল ধানের দাম অগ্রিম দিয়ে দেবেন বলেছেন। ঠিক আছে, তাহলে আমি এখন চলি, বুঝলে? অনেক ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। এই বলে নায়েব মশাই ওখান থেকে চলে যায় আর বিমল আবার তার জমিতে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর বিমলের স্ত্রী শিখা তার জন্য খাবার নিয়ে আসে। এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, আসছি। জানো শিখা, আজ নায়েব মশাই এসেছিলেন আমাদের জমিতে। নায়েব মশাই এসেছিলেন? কিন্তু কেন? কি বললেন তিনি? নায়েব মশাই বললেন যে জমিদার বাবু বলছিলেন যে উনি তোমার কাছ থেকে 10 কুইন্টাল ধান নেবেন। বাহ, এটা খুব খুশির খবর তাহলে। হ্যাঁ গো। এভাবেই কেটে যায় 6 মাস। বিমলের জমির ধান পেকে কাটার উপযুক্ত হয়ে ওঠে। বুঝলে শিখা, ধান কাটার সময় হয়ে গেছে। আজ একবার জমিদার বাবুর কাছে যাব। জমিদার বাবুর বাড়ি কেন যাবে গো? জমিদার বাবু বলেছিলেন ধান কাটার সময় লোক পাঠাবেন আমাকে সাহায্য করার জন্য। তাই ওনাকে বলতে যাচ্ছি যে কাল ধান কাটতে হবে। এই বলে বিমল রওনা দিল জমিদারের বাড়ির দিকে। জমিদার বাবু, আমার ধান কাটার সময় হয়ে গেছে। আপনি বলেছিলেন যে ধান কাটার সময় 2জন লোক পাঠাবেন, তাই এলাম। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার জমিতে 2জন লোক পাঠিয়ে দেব। ওরা তোমার ধান কেটে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর 2 দিন পর তোমার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেব ধান আনার জন্য। আচ্ছা জমিদার বাবু, তবে আমি এখন আসি। পরের দিন সকালে বিমল জমিতে গিয়ে দেখে জমিদার বাবু 2জন লোক পাঠিয়েছেন। তারপর তারা সবাই মিলে ধান কাটতে শুরু করে। ধান কাটা হয়ে গেলে তারা সব ধান বস্তায় ভরে বিমলের বাড়ির দিকে নিয়ে যায়। এত তাড়াতাড়ি সব ধান কাটা হয়ে গেল? হ্যাঁ, আজকের মতো সব কাজ শেষ হয়ে গেল। এবার জমিদার বাবু কাল সকালে গাড়ি পাঠাবেন আর এই সব বস্তা নিয়ে যাবেন। আমি বরং এই সব বস্তাগুলো রান্নাঘরে রেখে দিই। হ্যাঁ, তাই করো। এরপর বিমল সব বস্তাগুলো ঘরের ভেতর নিয়ে যায়। সেদিন রাতে বিমলের বাড়ির আশপাশ দিয়ে 2টো চোর ঘোরাঘুরি করতে থাকে। শোনো, আমরা যদি খালি হাতে যাই সর্দার কিন্তু আমাদের ছাড়বে না।
এরপর তারা দুজন মিলে সমস্ত ধানের বস্তা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে বিমলের স্ত্রী শিখা বিমলকে ডেকে বলে, কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো, দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত সকাল সকাল এভাবে ডাকছো কেন? তাড়াতাড়ি একবার গোদাম ঘরে এসো, দেখো এখানে একটাও ধানের বস্তা নেই। কি বলছো তুমি? হে ভগবান, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। এখন আমি জমিদার বাবুকে ধান কি করে দেব? বিমল তার ঘরের দরজার সামনে মনমরা হয়ে বসে থাকে। আর ঠিক তখনই নায়েব মশাই তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। কি বিমল, সব বস্তা তৈরি তো? এখনই কিন্তু গাড়ি আসবে সব বস্তা নিতে। না নায়েব মশাই, কাল রাতে আমার সব ধানের বস্তা কেউ চুরি করে নিয়ে গেছে। এখন আমি জমিদার মশাইকে কি করে ধান দেব? এ কি বলছো তুমি বিমল? এই সব কথা শুনলে জমিদার বাবু আবার রেগে না যায়। তুমি চলো আমার সাথে জমিদার বাবুর বাড়িতে, ওনাকে তো সব কথা বলতে হবে। জমিদার বাবু, কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। ওরা আমার সব ধানের বস্তা চুরি করে নিয়ে গেছে। তোমার বাড়িতে চোর এসেছিল নাকি বেশি দামের লোভে সব ধান অন্য কাউকে বিক্রি করে দিয়েছো? না জমিদার বাবু, আমার কথা বিশ্বাস করুন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বিমল বাজারে সবজি বিক্রি করে কোন রকমে তাদের সংসার চালাতো। হ্যাঁ গো, এইরকম সবজি বিক্রি করে আর কতদিন চলবে বলো? ঘরে তো খাবার প্রায় শেষ হয়ে গেল। আগে তো তাও ধান বিক্রি করে ভালোই টাকা লাভ হতো, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবেই চলে যেত। কিন্তু এখন আমরা কিভাবে সংসার চালাবো তুমি বলো? সবই তো বুঝতে পেরেছি শিখা, কিন্তু এখন কি করব বলো? এসব কথা বলতে বলতে বিমল তার খাবার থালায় একটু ঘি ঢালতেই তার মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ শিখা, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি পেলে? ঘি। ঘি দিয়ে কি করবে তুমি? দেখো শিখা, এখন বাজারে খাঁটি ঘি কেবলমাত্র নামেই আছে, তাই আমি ভাবছি ঘি বিক্রি করব। আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসব, আর তুমি সেই দুধ দিয়ে ঘি বানাবে। তারপর আমি সেই ঘি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করব। তারপর বিমল বাজার থেকে দুধ এনে দেয়, আর বিমলের স্ত্রী শিখা সেই দুধ দিয়ে ঘি বানায়, আর সেই ঘি ছোট ছোট কৌটোয় ভরে দেয়। বিমল সেই কৌটোগুলি ঝুড়িতে ভরে মাথায় নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করার উদ্দেশ্যে। ঘি নেবেন ঘি, একদম খাঁটি ঘি নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি। ঘি নেবেন ঘি, একদম খাঁটি ঘি নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি। ও দাদা, এইদিকে আসুন তো একটু। হ্যাঁ দাদা বলুন, কতটা দেব? তা ভাই তোমার এই ঘি খাঁটি তো? হ্যাঁ দাদা, একদম খাঁটি ঘি, আমার নিজের বাড়িতে বানানো। বাহ বাহ বাহ, বেশ বেশ। তা দাও দেখি, আমাকে তুমি 500 গ্রাম ঘি দাও। এই নিন দাদা। এই নাও তোমার 100 টাকা। ঘি নেবেন ঘি, একদম খাঁটি ঘি নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি। এই যে দাদা, আমায় 1 কেজি ঘি দেন তো। এই নিন দিদি। এভাবেই একে একে বিমলের সব ঘি বিক্রি হয়ে যায়, আর বিমল বেশ ভালোই লাভ করে। এই দেখো শিখা, আজও অনেক টাকা লাভ হয়েছে, বুঝলে শিখা? এবার আমি ভাবছি গ্রামে একটা ঘির দোকান দেব। কয়েকদিন পর বিমল গ্রামে একটা ঘিয়ের দোকান খোলে, আর ওর বানানো ঘি সারা গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে। পাশের গ্রাম থেকেও লোকেরা আসতো ওর দোকানে ঘি কিনতে। দাদা, তোমার নাম বিমল না? সেই বিখ্যাত ঘিওয়ালা? হ্যাঁ দাদা, আমি বিমল। আমি পাশের গ্রামেই থাকি, আমাদের গ্রামেও তোমার ঘিয়ের খুব নাম ডাক। তা দাও, আমাকেও 2 কেজি ঘি দাও। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নাও দাদা, তোমার ঘিয়ের টাকা। চলে যাবে।
কিছুক্ষণ পর বিমলের দোকানে জমিদার বাবু ও নায়েব এসে উপস্থিত হয়। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। তা বিমল, সারা গ্রামে তো তোমার ঘিয়ের খুব নাম ডাক শুনছি গো। সবই আপনার আশীর্বাদ জমিদার বাবু। আচ্ছা বিমল, শোনো, আগামী সোমবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনেক লোকের নিমন্ত্রণ। তাই তুমি 10 কেজি ঘি আমার জন্য তৈরি করো। কাল সকালে আমার লোক তোমার বাড়ি থেকে ঘি নিয়ে আসবে, আর তোমার ঘিয়ের দামও দিয়ে আসবে। ঠিক আছে জমিদার বাবু। এই বলে জমিদার বাবু চলে যায়, আর বিমলও তার দোকান বন্ধ করে এক গোয়ালার কাছে যায়। নিমাইদা, আজ আমার 20 কেজি দুধ লাগবে। বাবা, এত দুধ দিয়ে তুমি কি করবা? এই তো সকালেই 20 কেজি দুধ নিয়ে গেলা, আবার 20 কেজি লাগবে? হ্যাঁ গো নিমাইদা, আজ একটা বড় অর্ডার পেয়েছি, তাই বেশি দুধ লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি বিকেলে তোমার বাড়িতে দুধ পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শিখা, শিখা, কোথায় গেলে? এই তো। কি ব্যাপার, আজ দোকান বন্ধ করে এত তাড়াতাড়ি চলে আসলে? জানো শিখা, আজ একটা অনেক বড় অর্ডার পেয়েছি। জমিদার বাবুর বাড়ি কাল 10 কেজি ঘি পাঠাতে হবে। আমি দুধ বলে এসেছি, বিকেলে দিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে রাখো, আজই সব ঘি বানাতে হবে। বিকেলে গোয়ালা এসে 20 কেজি দুধ দিয়ে যায়, আর বিমল ও বিমলের স্ত্রী শিখা দুজনে মিলে ঘি বানাতে শুরু করে। ঘি তৈরি হয়ে গেলে তারা সেই ঘি দুটি বালতিতে রেখে দেয়। যাক, সব কাজ শেষ হলো। এবার কাল সকালে জমিদার বাবুর লোক এসে ঘি নিয়ে যাবে। চলো আমরা শুয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকালে শিখা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, আর দেখে সেখানে একটা ঘিয়ের বালতিও নেই। এই দেখে শিখা তাড়াতাড়ি বিমলকে ডাক দেয় আর বলে, কি হয়েছে? সব ঘিয়ের বালতি চুরি হয়ে গেছে, দেখো। সে কি? তুমি কি বলছো? হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল! হে উপরওয়ালা, আমার সাথে বারবার এটাই কেন হচ্ছে? শোনো, তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি জমিদার বাবুর বাড়ি যাও আর ওনাকে গিয়ে সব কথা খুলে বলো। হ্যাঁ ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি। জমিদার মশাই, আজ আমার ঘি চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? সে কি? আমি যখনই তোমার কাছ থেকে কিছু কিনতে চাই, তখনই তোমার কাছ থেকে সেটা চুরি হয়ে যায়। আচ্ছা, তুমি কি আমার কাছে কিছু বিক্রি করতে চাও না? সত্যি করে বলো তো। না না জমিদার বাবু, আমি সত্যি বলছি। অনুষ্ঠান তো কালকে, আপনি আমাকে আজকের দিনটা সময় দিন, কাল সকালে আমি নিজে আপনার বাড়িতে ঘি নিয়ে আসবো। ঠিক আছে, আর কাল যদি আমি ঘি না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। যাও এখন। এরপর বিমল ওখান থেকে একবারে চলে যায় দুধ কিনতে গোয়ালার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর একটু পরেই তোমার বাড়িতে 20 কেজি দুধ পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর গোয়ালা বিমলের বাড়িতে আবার 20 কেজি দুধ দিয়ে আসে, আর শিখা সেই দুধ দিয়ে ঘি বানায়। ঘি তৈরি হয়ে গেলে সে আবার সব ঘি বালতিতে ঢেলে রাখে। হ্যাঁ গো, ঘি তো তৈরি হয়ে গেছে, কিন্তু আবার যদি কাল রাতের মতো কেউ ঘি চুরি করে নিয়ে যায়, তবে কি করব আমরা? তুমি কোনো চিন্তা করো না শিখা, সেই সব ব্যবস্থা আমি করে রেখেছি। সেদিন রাতে বিমল ও গ্রামের দুজন লোক বিমলের বাড়ির বাইরে লুকিয়ে থাকে। কিছু সময় পর তারা দেখে দুজন চোর বিমলের ঘরের ভেতর ঢুকছে। পরের দিন সকালে বিমল ঘি নিয়ে জমিদার বাবুর বাড়ি যায়, আর জমিদার বাবুকে বলে, জমিদার বাবু, এই যে আপনার 10 কেজি ঘি। আর জমিদার বাবু, কাল রাতেও আমার বাড়িতে চোর এসেছিল, কিন্তু আমি এবার ওদের ধরে ফেলেছি। তাই নাকি? তা কোথায় ওরা? আজকে জমিদার বাবু, ওরা বাইরে আছে। চলো তো দেখি। এরপর জমিদার বাবু ওই চোরদের কাছে জিজ্ঞেস করে, কিরে, তোদের নাম কি? কোন গ্রামে থাকিস তোরা? আর বিমলের বাড়িতে রোজ রোজ চুরি করছিলি কেন? আগে জমিদার বাবু, আমার নাম জগা, আর ও হলো কালু। আমরা ওই পুবগাঁয়ে থাকি। আমাদের নায়েব মশাই বলেছিলেন যে বিমলের বাড়িতে চুরি করতে, তাই আমরা চুরি করেছি। আমাকে আপনি ছেড়ে দিন জমিদার বাবু। কি?
নায়েব মশাই বলেছিলেন। এই কে আছিস, যা তো নায়েবকে ধরে নিয়ে আয়। তুমি তাহলে বিমলের বাড়ি চুরি করার জন্য লোক পাঠিয়েছিলে? আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদার বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? কোনো ক্ষমা হবে না। আমি পুলিশকে ডাক পাঠিয়েছি। এবার তুমি বাকি জীবনটা গারদেই কাটিও। এরপর পুলিশ এসে নায়েব ও তার দুই সঙ্গীকে ধরে নিয়ে যায়।